ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা তোমাদের পর্ষদের টেস্ট পেপারের পেজ নাম্বার 370-এ 2 মার্কসের কোয়েশ্চেনগুলো সলভ করতে চলেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, কারণ এখন আমরা ডেলি বেসিসে 3-4টে করে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি লাস্ট মিনিট প্র্যাকটিসের জন্য। ওকে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, একটি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত চারা গাছের অগ্রমুকুল কেটে দেওয়া হলো, গাছটির বৃদ্ধির ক্ষেত্রে কিরূপ পরিবর্তন ঘটবে বলে তুমি মনে করো। ওকে, তো এক্ষেত্রে দেখো, আমরা জানি যে অগ্রমুকুলে অক্সিন হরমোন বেশি পরিমাণে থাকে, তাই সেটি অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং কাক্ষিক মুকুল বা পার্শ্ব মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে রাখে। এবার যদি কোনো গাছের অগ্রমুকুল কেটে দেওয়া হয়, তাহলে কাক্ষিক বা পার্শ্বীয় মুকুলের উপরে অক্সিন হরমোনের যে প্রভাব তা বন্ধ হয়ে যাবে, যার ফলে কিন্তু কাক্ষিক বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি আবার ঘটতে থাকবে এবং গাছটির প্রচুর শাখা প্রশাখা সৃষ্টি হবে এবং গাছটি প্রস্থেও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটাই তোমাদের এখানে কিন্তু অ্যান্সার লিখতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে, ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস রোগ দুটির কারণ লেখো। দেখো, ডায়াবেটিস মেলিটাস হয় হচ্ছে আমাদের অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স রয়েছে, সেখানকার বিটা কোষ থেকে ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ কোষের মধ্যে শোষিত হয় না, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েই থাকে, যার ফলেই কিন্তু ডায়াবেটিস মেলিটাস হয়ে থাকে। ওকে, আর ডায়াবেটিস ইনসিপিডাস কেন হয়? আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে যে অ্যান্টি ডায়োরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন হরমোন রয়েছে, সেটির কম ক্ষরণ হলে আমাদের যে নেফ্রনের দূরসংবর্ধন নালিকা রয়েছে, সেখান থেকে মূত্রের থেকে জলের পুনঃশোষণ কম হয়, যার ফলে কিন্তু লঘু মূত্র উৎপন্ন হয়, যাকে কিন্তু আমরা ডায়াবেটিস ইনসিপিডাস বলে থাকি। তো এই দুটি কারণ তোমাদের উল্লেখ করতে হবে। নেক্সট বলছে, দেখো, কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পায় না, এরকম সমস্যার কি কারণ হতে পারে বলে তোমার মনে হয়? তো দেখো, কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না যারা, তাদের ক্ষেত্রে হাইপারমেট্রোপিয়া বা হাইপেরোপিয়া রোগ হয়। এক্ষেত্রে দেখা যায় যে অক্ষিগোলক রয়েছে তা স্বাভাবিকের চেয়ে আকারে ছোট হয়ে গেছে, যার ফলে যে প্রতিবিম্ব রেটিনার উপরে তৈরি হওয়ার কথা ছিল, সেটি রেটিনার পিছনে তৈরি হচ্ছে, ফলে কাছের জিনিস স্পষ্ট তারা দেখতে পাচ্ছে না। ঠিক আছে, তো এই ধরনের ক্ষেত্রে উত্তর লেন্স ব্যবহার করে এই ধরনের ত্রুটি দূর করা যায়। তো এটি কারণটি লিখলে তুমি তারপরে একটা ছবিও এঁকে দেবে, যেখানে স্বাভাবিকের থেকে যদি অক্ষিগোলকের যে ব্যাস সেটি যদি কম হয়ে যায় বা ছোট হয়ে যায়, তাহলে কিভাবে প্রতিবিম্ব রেটিনার পিছনে তৈরি হচ্ছে সেটাও যাতে দেখানো যায়। ওকে, নেক্সট, পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কারণ এই গ্রন্থির ক্ষরণ অন্য অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। দুটি উদাহরণ দিয়ে বলতে হবে। তো দেখো, এখানে তোমরা লিখবে পিটুইটারি অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন বা TSH হরমোন, যেমন থাইরয়েড গ্রন্থির থেকে T3 এবং T4 বা থাইরক্সিন হরমোনের ক্ষরণে সাহায্য করে। তো এটি একটি উদাহরণ। এবং দ্বিতীয় উদাহরণ হচ্ছে যে অগ্রপিটুইটারির থেকে ক্ষরিত ICSH বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমিউলেটিং হরমোন টেস্টোস্টেরন, আমাদের যে শুক্রাশয় রয়েছে তার লিডিগের কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। এবং এছাড়াও FSH বা ফলিকল স্টিমিউলেটিং হরমোন, যেটি অগ্রপিটুইটারির কোষ থেকে ক্ষরিত হয়, সেটি কিন্তু গ্রাফিয়ান ফলিকল, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বিভিন্ন উদাহরণ। চলো নেক্সট বলছে, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কিভাবে প্ল্যান্টলেট সৃষ্টি করা যায় রেখাচিত্রের সাহায্যে বোঝো। এটা তো ইজি কোয়েশ্চেন। এখানে তোমাকে প্রথমে লিখতে হবে কলাকোষ বা এক্সপ্ল্যান্ট, তার থেকে হবে হচ্ছে ক্যালাস, দেন তার থেকে এমব্রয়েড, দেন তার থেকে প্ল্যান্টলেট এবং আলটিমেটলি পরিণত উদ্ভিদ। অ্যারো দিয়ে লিখবে। নিষেকের উদ্দেশ্যে যখন পরাগনালিকা গর্ভমুণ্ডের মধ্য দিয়ে ডিম্বাশয়ের দিকে অগ্রসর হতে থাকে, তখন ডিম্বাশয়ের মধ্যে কোন কোন নিউক্লিয়াস দেখা যায়? তো দেখো, ডিম্বাশয়ে তখন একটি ডিম্বাণু থাকে, যার একটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে, দুটি সহকারী কোষ রয়েছে ডিম্বাণুর দুপাশে, তো সেখানে দুটি হ্যাপ্লয়েড কোষ রয়েছে সহকারী নিউক্লিয়াস দুটিতে। এছাড়া অপর প্রান্তে 3টি প্রতিপাদক কোষ থাকে, সেখানেও 3টি প্রতিপাদক কোষের প্রত্যেকটিতে একটি একটি করে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, এবং মাঝখানে থাকে একটি নির্ণীত নিউক্লিয়াস, যেটি হচ্ছে ডিপ্লয়েড নিউক্লিয়াস, অর্থাৎ দুটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মিলে গিয়ে একটি নির্ণীত নিউক্লিয়াস তৈরি হয়। ঠিক আছে,
নেক্সট লিখতে বলেছে দেখো, কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয়, বাক্যটির যথার্থতা বিচার করো। দেখো, কোষচক্রের এস দশায় আমরা জানি, ইন্টারফেজের এস দশায় ডিএনএর প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন ঘটে, যার ফলে ডিএনএর সংখ্যা কিন্তু ডবল হয়ে যায়, ঠিক আছে। এবং ডিএনএর সংখ্যা এখানে ডাবল না হলে কিন্তু পরবর্তীকালে যে মাইটোটিক ফেজ আসবে বা এম ফেজ আসবে, সেখানে কিন্তু সঠিকভাবে কোষ বিভাজন হয়ে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা সম্ভব হবে না, ঠিক আছে। তাই এই দশায় যেহেতু ডিএনএ সংশ্লেষ হয়, তাই এস দশাকে কিন্তু আমরা সংশ্লেষ দশা বলে থাকি। নেক্সট বলছে দেখো, বর্ণান্ধতা কন্যা সন্তান অপেক্ষা পুত্র সন্তানে কেন বেশি দেখা যায়? কারণ প্রথমেই লিখবে যে বর্ণান্ধতা হচ্ছে একটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ। আমরা জানি যে প্রচ্ছন্ন রোগ তখনই তার বহিঃপ্রকাশ ঘটাতে পারে যখন কোনো মানুষের দুটি সেক্স ক্রোমোজোমেই সেই প্রচ্ছন্ন রোগের জন্য দায়ী জিনের মিউটেশন থাকে, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে যেহেতু দুটি এক্স ক্রোমোজোম থাকে, তাই মেয়েদের ক্ষেত্রে যখন দুটি এক্স ক্রোমোজোমেই বর্ণান্ধতার মিউটেশন যুক্ত জিন থাকবে, তখনই একমাত্র মহিলাটি বর্ণান্ধ হবে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটি এক্স ক্রোমোজোম এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে, তাই একটি এক্স ক্রোমোজোমেই যদি বর্ণান্ধতার মিউটেশন যুক্ত জিনটি থাকে, তাহলেই কিন্তু পুরুষরা বর্ণান্ধ হয়, ঠিক আছে। অর্থাৎ পুরুষরা কিন্তু হেমিজাইগাস অবস্থায় বর্ণান্ধ হয়, কিন্তু মহিলারা বর্ণান্ধ হতে গেলে তাদের হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থা দরকার হয়। তাই পুরুষদের ক্ষেত্রে বর্ণান্ধতার প্রবণতা বেশি হয়। ওকে, এইভাবে তোমাদের লিখতে হবে। নেক্সট, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন? যে কোনো দুটো কারণ তোমরা বলবে। প্রথম কথা তো হচ্ছে যে মটর গাছ খুব দ্রুত বংশবৃদ্ধি করে, ফলে খুব কম সময়ের মধ্যে অনেকগুলি জেনারেশনকে পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছিল মেন্ডেলের পক্ষে। দ্বিতীয় হচ্ছে, মটর গাছ যেহেতু স্বপরাগযোগ করে, তাই বাইরের থেকে কোনো অবাঞ্ছিত চরিত্র এসে মিশে যাওয়ার ঘটনা ছিল না। এছাড়া মটর গাছের মধ্যে অনেক ধরনের বিপরীতধর্মী বৈশিষ্ট্য দেখা যায় বলে পরীক্ষা নিরীক্ষা করাও কিন্তু নানা রকমভাবে সম্ভব হয়েছিল। ওকে, নেক্সট, মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো, তাদের লক্ষণ লেখো। একটা তো তোমরা বলবে হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটি অটোজোমাল প্রচ্ছন্ন রোগ। থ্যালাসেমিয়া হলে দেখা যায় যে হিমোগ্লোবিনের ত্রুটি দেখা যায়, লোহিত রক্তকণিকার আকার ছোট হয়ে যায় এবং রক্তাল্পতা দেখা যায়, ঠিক আছে। এবং এর কারণে এগুলি লক্ষণ বলতে পারো। এছাড়া লিখবে বর্ণান্ধতা। বর্ণান্ধতা একটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, যার ফলে কিন্তু লাল সবুজ বর্ণ চিনতে অসুবিধা হয়। এছাড়া তোমরা হিমোফিলিয়ার কথাও লিখতে পারো। হিমোফিলিয়াও এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, হিমোফিলিয়া এ এবং বি। এবং হিমোফিলিয়া হলে কোনো কাটা স্থান থেকে রক্তক্ষরণ হতেই থাকে এবং সহজে রক্ততঞ্চন হয় না। ওকে, নেক্সট, জিরাফের গলা লম্বা হওয়ার সম্পর্কে ল্যামার্কের ব্যবহার অব্যবহার সূত্রের ব্যাখ্যা করো। তো দেখো, বিজ্ঞানী ল্যামার্ক বলেছিলেন যে উঁচু গাছের পাতা খাওয়ার জন্য জিরাফরা তাদের পা এবং গলা, ঠিক আছে, সব সময় গলার উপরে বেশি চাপ প্রয়োগ করতো, যাতে তারা উঁচু গাছের পাতা সহজেই খেতে পারে। এবং প্রত্যেক প্রজন্মেই এভাবে গলার উপরে বেশি চাপ প্রয়োগ করার ফলে বা গলার অতি ব্যবহারের ফলে ধীরে ধীরে প্রত্যেক প্রজন্মেই তাদের গলা একটু একটু করে বড় হতে থাকে এবং বহু যুগ পরে তাদের জিরাফলার লম্বা গলার হয়ে যায়। অর্থাৎ এখানে ল্যামার্কের ব্যবহার অব্যবহার সূত্রেরই প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এখানে গলার অতি ব্যবহারের ফলে গলাটি কিন্তু সবল এবং সুগঠিত হয়েছে এবং যার জন্য কিন্তু এখন লম্বা গলার জিরাফ দেখা যায়। ওকে, নেক্সট, প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে তেলাপিয়াদের কি কি ধরনের সংগ্রামে লিপ্ত হতে হবে বলতে হবে। তো দেখো, প্রথমেই তোমরা লিখবে তেলাপিয়া যেহেতু একটি বহিরাগত প্রজাতি, তাই কোনো দেশীয় পুকুরে, যদি ভারতবর্ষের কোনো দেশীয় পুকুরে তেলাপিয়া মাছকে ছাড়া হয়, তাহলে প্রথমেই তাকে পরিবেশের সঙ্গে, সেই পুকুরের যে পরিবেশ তার সাথে সংগ্রাম করতে হবে। দ্বিতীয় সংগ্রাম হবে সেই তেলাপিয়া মাছেদের সাথে ওই পুকুরে অবস্থিত বিভিন্ন দেশীয় প্রজাতির মাছেদের আন্তঃপ্রজাতি সংগ্রাম। ওকে, এবং তৃতীয় হবে হচ্ছে বিভিন্ন তেলাপিয়া মাছেদের নিজেদের মধ্যে অন্তঃপ্রজাতি সংগ্রাম। 3 রকমের সংগ্রাম হবে এখানে। নেক্সট বলছে দেখো, বিবর্তনে জীবাশ্মের গুরুত্ব কি? দেখো, বিবর্তনের ক্ষেত্রে জীবাশ্মের মাধ্যমে আমরা কিন্তু বিবর্তনের ধারাবাহিকতা বুঝতে পারি। অর্থাৎ কোন জীব থেকে কোন জীবের সৃষ্টি হয়েছে তা কিন্তু জীবাশ্মের মাধ্যমে বোঝা যেতে পারে, ঠিক আছে। তাই এটি বিবর্তনের একটি প্রামাণ্য দলিল। ওকে, এছাড়াও বিভিন্ন জীবের মধ্যে যে ধারাবাহিকতা রয়েছে সেটি কিন্তু এর মাধ্যমে বোঝা যায়। ওকে,
নেক্সট বলছে দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারের একটি করে ভূমিকা লেখো। তো দেখো, জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে কী করা হয়, স্থানীয় মানুষের সহযোগিতায় এবং ব্যবস্থাপনায় নতুন অরণ্য সৃষ্টি এবং পুরনো যেসব অরণ্য রয়েছে তাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়। আর পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টারের সাহায্যে স্থানীয় মানুষের ওই অঞ্চলের যে জীবজগৎ রয়েছে তার সম্বন্ধে তাদের যে জ্ঞান, তাদের ব্যবহারিক যে প্রয়োগ, সেই সম্বন্ধে তথ্য লিপিবদ্ধ করা হয়, যা সেখানকার স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে থাকে। ওকে, চলো নেক্সট রয়েছে আরও 3টি কোয়েশ্চেন, দেখে নিই আর 3টি কোয়েশ্চেন কী কী রয়েছে। দেখো, নেক্সট বলছি শব্দ দূষণের 2টি ক্ষতিকারক প্রভাব লিখতে দিয়েছে। শব্দ দূষণের 2টি ক্ষতিকারক প্রভাবের মধ্যে একটা লিখবে যে তোমরা এটা লিখতে পারো যে অতিরিক্ত ডেসিবেলের শব্দ, যেমন 160 ডেসিবেলের শব্দ যদি হঠাৎ করে শোনা হয় কানের পর্দা ফেটে যেতে পারে, বা 100 ডেসিবেলের শব্দে যদি দীর্ঘদিন ধরে থাকা হয় তাহলে কানের শ্রুতিযন্ত্র নষ্ট হয়ে যেতে পারে। হঠাৎ করে অতিরিক্ত ডেসিবেলের শব্দ শুনলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, এছাড়া রক্তচাপ বৃদ্ধি হতে পারে। নেক্সট, ভারতবর্ষের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লিখতে বলেছে। খুবই ইজি, প্রথমে তো হবে হচ্ছে তোমাদের পূর্ব হিমালয়ান হটস্পট, তারপরে পশ্চিমঘাট শ্রীলঙ্কা হটস্পট, ইন্দো বার্মা এবং সুন্দরল্যান্ড। ওকে, সুন্দরবনে 2টি পরিবেশগত সমস্যা উল্লেখ করতে বলেছে। প্রথমেই তোমরা লিখবে হচ্ছে যে এখানে মিষ্টি জলের সংকটের ব্যাপারে লিখতে পারো। এছাড়া তোমরা লিখতে পারো নগরায়নের জন্য এখানে লবণাম্বু উদ্ভিদ ধ্বংস করা হচ্ছে, যার ফলে কিন্তু উপকূলের যে কোনো সুনামি হলে বা ঝড়ঝঞ্ঝা হলে উপকূল ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু লবণাম্বু উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে বলে। এছাড়া তোমরা এটাও লিখতে পারো যে বিশ্ব উষ্ণায়নের ফলে জলতলের উচ্চতা, সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলভূমি নিমজ্জিত হওয়ার সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তো যে কোনো 2টি তোমরা কিন্তু লিখতে পারো। তো এই ছিল আমাদের পেজ নাম্বার 370-এর সবকটি 2 মার্কসের কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফর মোর সাচ কন্টেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।